8 অর্থাৎ অষ্টম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজে এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ক্লাস 8 বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন নিয়ে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র এরকমই হতে চলেছে। যে কোনো স্কুল থেকে তোমরা পরীক্ষা দাও না কেন, এই ভিডিওটা তোমাদের জন্য 100% কমন আসতে পারে এবং 100% কমন গ্যারান্টি সহ। তো চলো ভালো করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের যেহেতু সময় নষ্ট হবে না, তাই অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, উত্তর সহ আলোচনা করছি। দেখো, প্রথমে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রথম প্রশ্ন, আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন? দেখো, আরব সেনাপতি কার মুখরশ্মি ধারণ করেছিল? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো চারটে অপশন বলছে অশ্ব, গজ, রথ নাকি চতুর্দোলা। উত্তর হয়ে যাবে অশ্বের। আরব সেনাপতি অশ্বের মুখ ধারণ করিয়া দণ্ডায়মান আছে। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্ত কোন জায়গার রাজপুত্র ছিলেন? উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত গুজরাট রাজ্যের মগধ রাজ্যের রাজপুত্র হচ্ছে চন্দ্রগুপ্ত, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে ড্যাশ মারো। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুণল মারো। পরের প্রশ্ন, নেক্সট, তবেই না তার ডালে ড্যাশ বসবে? তবেই না তার ডালে প্রজাপতি বসবে, অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো, এরপর রোমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? দেখো, রোমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? এগুলো দেখো তোমাদের 1 নম্বর শর্ট কোশ্চেন। রোমা আকবরকে দক্ষিণ ধারে বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। পরের প্রশ্ন, বোধ করি এই কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তর হবে 100 বিঘার মাঠের দক্ষিণ ধারে বাঁধ কেটে জল বার করে দেওয়ার ব্যাপারে প্রজাদের আকুল আবেদনের কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইতিপূর্বে প্রজারা বেণীবাবুর কাছে অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও ফল পায়নি। বেণীবাবু কিছুতেই 200 টাকা লোকসান করতে রাজি হয়নি, আর এই কারণেই এই কথাই হচ্ছিল, এই কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নেক্সট প্রশ্নটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টারমার্ক করবে। সবুজ জামা আসলে কি? দেখো, সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয়, যা সব কিছুকে আকৃষ্ট করতে সক্ষম। অন্যভাবে বলা যায়, সবুজ জামা আসলে মনোরম এবং সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণ শক্তি, এটাই হলো সবুজ জামা। পরের প্রশ্ন, তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটবে? দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোতায় সবুজ জামা পরলে তবেই তার ডালে অর্থাৎ হাতে প্রজাপতি এসে বসবে আর তার কোলে লাল নীল ফুল নেমে আসবে। পরের প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ কিন্তু রয়েছে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চায়, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? দেখো, আলোচকটি বক্তা ম্যাসিডোনীয় সাম্রাজ্যের অধিপতি সেকেন্দার। তিনি বিচিত্র দেশ ভারতবর্ষের সৌম্য গৌর দীর্ঘকান্ডী জাতির বৈচিত্র্যময় শৌর্যকে তার মহানুভবতা ক্ষমা ধর্মের দ্বারা জয় করে একটি অক্ষয় কীর্তি রেখে যেতে চান। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, বনভোজনের জায়গা কোথায় ঠিক করা হয়েছিল? দেখো, বনভোজনের জায়গা ঠিক করা হয়েছিল বায়ুঘাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়িতে কাছে একটি বাগান বাড়িতে, আর এখানেই বনভোজনের জায়গা ঠিক করা হয়েছিল। এর পরের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্ন, বনভোজনে প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল, তা বাতিল হলো কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন দিয়ে শুনো। বিখ্যাত ছোট গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার শীর্ষক ছোট গল্পে উদ্ধৃত বনভোজনের প্রথম তালিকায় বিরিয়ানি, পোলাও, কর্মা, কোপ্তা, কাবাব, কাবাব 2 রকম, মাছের চপ প্রভৃতি খাদ্যের উল্লেখ ছিল। তাহলে এটা ছিল ফার্স্ট লিস্ট, অর্থাৎ প্রথম লিস্ট। তো তা বাতিল হলো কেন? দেখো, প্রথম তালিকায় যেমন খাদ্যের উল্লেখ করা হয়েছিল তার নেহাত খরচ কম নয়। তারপর ক্যাবলা জানায় বাবুর্চি, চাকর, মোটর গাড়ি আরও দুটো, এইসব নিয়ে আরও 200 টাকা খরচ হবে, অথচ তাদের 4 জনের চাঁদা উঠেছে মাত্র 10 টাকা 6 আনা। সুতরাং ওসবের খরচ জোগাড় করা অসম্ভব। মূলত খরচা কমাতেই বনভোজনে খাদ্যের প্রথম তালিকা বাতিল করতে হয়। পরের প্রশ্ন দেখো, বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কী কাজের দায়িত্ব নিয়েছিল? দেখো, বনভোজনের দ্বিতীয় তালিকায় খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনির উল্লেখ ছিল। এছাড়াও ডিমের ডালনা লিস্টে ছিল। তো এটাই ছিল বনভোজনের দ্বিতীয় লিস্ট। এরপর দেখো, প্যালা রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল, ক্যাবলা নিয়েছিল আলু ভাজার দায়িত্ব, প্যালা নিয়েছিল পোনা মাছের কালিয়া রাঁধার দায়িত্ব, এবং হাবুল দিদিমার ঘর থেকে আমের আচার সংগ্রহ করার দায়িত্ব নিয়েছিল। পরের প্রশ্ন, বেনি জল বার করতে চায়নি কেন? দেখো, বেনি জল বার করতে চায়নি কারণ প্রধানত 2টি কারণে। প্রথমত, বাঁধ কেটে জলার উপর দিয়ে জল বের করতে হলে জলার মাছ সব বেরিয়ে যাবে। জলা থেকে বছরে 200 টাকার মাছ বিক্রি হয়, সুতরাং টাকাটা সে লোকসান করতে চায়নি। দ্বিতীয়ত, জল বার করতে দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, ফলে চাষিরা না খেতে পেয়ে বাধ্য হয়ে জমি বন্ধ রেখে তাদের জল বার করতে দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, ফলে চাষিরা না খেতে পেয়ে বাধ্য হয়ে জমি বন্ধ রেখে তাদের কাছে আর টাকা ধার চাইতে আসবে। এভাবে সে পরের ক্ষতি করে নিজের স্বার্থ গোছাতে চেয়েছিল, বাড়াতে চেয়েছিল নিজের জমিদারি, তাই সে জল বার করতে চায়নি। তো এটাই ছিল বেনি জল বার করতে চায়নি এর প্রধান কারণ। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, মোরা নালিশ করতে পারবো না, কে একথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? দেখো, রোমাদের পীরপুরের প্রজা আকবর একথা বলেছে, সে নালিশ করতে পারবে না কেন? দেখো, আকবর একজন প্রকৃত লাঠিয়াল, তার আত্মসম্মানবোধ প্রবল, সে জানে লাঠিতে জয় পরাজয় আছেই। রমেশের লাঠির আঘাতে সে আহত হয়, তার মাথা দিয়ে রক্ত ঝরে, কিন্তু 5খানা গায়ের লোক তাকে সর্দার বলে মানে, তাই পরাজিত হলেও সে আত্মমর্যাদা হারাতে রাজি নয়।
নালিশ করলে তার সম্মানহানি ঘটবে, যে সে সর্দার হিসেবে অপমানিত হবে। তাছাড়া সর্দারের এই কথায় রমেশবাবু, এই ছোটবাবু রমেশের প্রতি শ্রদ্ধাও পরিস্ফুট হয়, কারণ রমেশ নিজের স্বার্থে নয়, গ্রামবাসীদের স্বার্থে 100 বিঘা জমি বাঁচাতে বাঁধ কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে। তাই কোনোভাবেই সে সদর গিয়ে তার চোট দেখাতে পারবে না বা থানায় গিয়ে মিথ্যা অভিযোগও জানাতে পারবে না। তার জন্য বলেছে মোরা নালিশ করতে পারবো না, একথা বলেছে পীরপুরের প্রজা আকবর। পরের প্রশ্ন চলে আসবো 5 নম্বর, খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। মানুষ বড় কাঁদছে, কি কারণে কবি এই কথা বলছে? দেখো, সমগ্র পৃথিবী জুড়েই চলছে ক্ষমতার রাজনীতি, ফলে রাজনীতি, অর্থনীতি ও ক্ষমতায়নের খেলায় সময় অস্থির। দুটো বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থী মানসিকতা মানুষকে কাঠগড়ায় দাঁড় করেছে। সমাজ মানুষ কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবনকে দেখেছেন কঠিন বাস্তবের মাটি থেকে। যেহেতু সমাজের বিকৃতি এবং ব্যভিচার দেখে কবি মর্মাহত, সমাজের জটিল আবর্তে পড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে। আর এরই মধ্যে স্বার্থান্বেষী মানুষেরা মেতে উঠেছে অত্যাচার এবং উৎপীড়নের খেলায়। তারা বিচ্ছিন্ন এবং আত্মকেন্দ্রিক হয়ে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। আর এই সমস্ত মানুষদের জন্য কবি খুবই মর্মাহত হয়েছেন। তাই তিনি মানুষের কাছে মানুষের কান্নার কথাকে তুলে ধরেছেন। তো ভালো করে দেখে নাও, যদি না বুঝতে পারো আরেকবার দেখে নেবে। এরপরে আমরা চলে আসছি নেক্সট প্রশ্নতে, 6 নম্বর প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? দেখো, জীবনে দুঃখের সাগর পেরিয়েই সুখের কিনারায় উঠতে হয়। এ কাজে যে বিপদ আছে তা মাথায় রেখে বিবেচনা করে এগিয়ে যেতে হয়, নতুবা মুহূর্তের ভুলে সব কিছু ওলটপালট হয়ে যেতে পারে, সম্পূর্ণ ডুবে যাওয়া বা ধ্বংস হওয়ার সম্ভাবনাও থাকে। তাই সতর্ক হয়ে চলতে হবে, অন্যের সঙ্গে বিবাদ করে সবার সাথে মিলেমিশে দুঃখের সাগরে ভেসে থাকতে হবে, তাকে অবলম্বন করে টিকে থাকতে হবে, আর সেটিই উপযুক্ত, সঙ্গত এবং শ্রেয়। কবি এটাই বলেছেন যে সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যাও। তো এটাই কিন্তু সব থেকে শ্রেয় কাজ। তো কোনটা শ্রেয় আমি উত্তরে বললাম, তো তোমরা একবার দেখে নাও ভালো করে। পরের প্রশ্ন চলে আসছি 7 নম্বর প্রশ্ন, ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? দেখো, সামান্য ঘটনা বলতে কি বোঝো? সামান্য ঘটনা বলতে গভীর চিন্তা না করে অগ্রাহ্য ও অবহেলার যোগ্য ঘটনাকে বোঝানো হয়েছে। জীবনে চলার পথে আমরা অনেক বিষয়কে ভাবনা চিন্তার মধ্যে আনি না, আর যার থেকে কোনো ভয় নেই মনে করি, দেখা যায় সেই আমাদের সমূহ বিপত্তির কারণ। কবি সেই আপাত তুচ্ছ বলে বিবেচ্য বিষয়কেই সামান্য ঘটনা বলেছেন। ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলেছে আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো 8 নম্বর প্রশ্ন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? দেখো, আরব সেনাপতি আতিথ্যে মূল সেনাপতি খাদ্য পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনে এসে বন্ধুভাবে কথাবার্তা শুরু করেন। তারা পরস্পরের আলোচনা, তো এখানে কি বলেছে যে আরব সেনাপতি মুখ হঠাৎ বিবর্ণ হয়ে উঠলো কেন? তো দেখো, আলোচনা প্রথমে তারা শুরু করে, তারা পরস্পরের আলোচনায় নিজের এবং নিজের পূর্বপুরুষের সাহস এবং পরাক্রম এবং যুদ্ধ কৌশলে পরিচয় দিতে লাগলেন। মূল সেনাপতি কথা থেকে আরব সেনাপতি বুঝতে পেরে গেলেন যে এই ব্যক্তি তার পিতার হত্যাকারী, আর তখনই তার মনটি খারাপ হয়ে যায়। পিতার হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন, অথচ আতিথ্যবোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে অপারগ। পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে, অথচ তার কিছুই করার নেই। আর এই তীব্র মানসিক যন্ত্রণাবোধের হঠাৎ করেই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বিচিত্র বা বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? দেখো, উত্তর হচ্ছে প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রচিত চন্দ্রগুপ্ত নাটকের আলো চুক্তিতে বক্তা সেকেন্দার বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ এবং বিস্মিত। দিনে প্রচণ্ড সূর্য গাঢ় নীল আকাশকে দগ্ধ করে, আবার রাত্রে শুভ্র চাঁদ তার সমস্ত দগ্ধ জ্বালা নিবারণ করে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। অন্ধকার রাতে অগ্রণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন আকাশ ঝলমল করে, তখন তিনি অবাক হয়ে বিস্ময়ে তা দেখতে থাকেন। বর্ষাকালে ঘন কালো মেঘ গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো সমস্ত আকাশ ঢেকে দিলে তিনি নিশ্চুপ হয়ে সেই ভীষণ রূপ প্রত্যক্ষ করেন। আর এই দেশের বিশাল নদ নদী ফেনীল উচ্ছ্বাসে উদ্দাম বেগে বয়ে চলছে, এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালুরাশি নিয়ে খেলা করছে। আর এইভাবে তিনি এদেশের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য দেখে বিস্মিত এবং আনন্দ লাভ করেন। পরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। তো রমেশের বিস্ময়ের হতবুদ্ধি হওয়ার কারণ কি? দেখো, আমি তোমাদেরকে প্রশ্নটা বলে দিচ্ছি, এবার উত্তরটা তোমরা সহায়িকায় খুঁজে নিতে পারো, অথবা দেখো তোমরা ভিডিওটা এভাবে পজ করে করে দেখে নিতে পারো, ঠিক আছে? নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। চলো 2 নম্বর প্রশ্ন দেখো, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছে বলে তোমার মনে হয়? কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছে? দেখো, উত্তর দেখো, কবি মানুষকে কিন্তু মানুষের পাশে দাঁড়ানো কথা বলেছে। উত্তরটা দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, সবুজ জামা কবিতায় তো তাই সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তার নিজের ভাষা লেখো। খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে কোশ্চেনটা। তো উত্তর দেখে নাও।
পরের প্রশ্ন দেখো, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটি অর্থ বুঝে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন? উত্তর দেখো। পরের প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কার আতিথেয়তার কথা বলা হয়েছে? তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন, আর সেই আতিথেয়তাকে অদ্ভুত বলা হয়েছে কেন? খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। উত্তর দেখো। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকে অবলম্বনে গ্রিক সম্রাট সেকেন্দারের উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচয় দাও। উত্তর দেখো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।